এদিকে আজ বিএনপি কর্মীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বেইমানি করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ করে অসংখ্য সমন্বয়কদের উপর আক্রমণ করে সবাইকে হত্যা করে সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন কি করেছে শুনলে অবাক হবেন যে এরা কতটা খারাপ, এদের মন মানসিকতা, এরা দেশকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না, একদম নিচু শ্রেণীর। দর্শক, মন্ত্রীরা এই ঘটনার সাথে জড়িত, সব রহস্য জানাজানি হয়ে যাচ্ছে। ডিপ স্টেটের ষড়যন্ত্র ফাঁস করছে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা? এর প্রধান নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা সমন্বয়ক নামধারী, এরা ছিল তার আন্ডা বাচ্চা, যদি বলতে পারেন। এইরকম ঘোষণা যদি কোনো দল দেয়, আপনি প্রশংসা না করে কি করবেন? এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। মানুষ এই সার্ভিসটা কোথাও না কোথাও চাচ্ছে। জামাত ইসলাম একটা বিশাল ঘোষণা দিয়েছেন, কারণ একের পর এক ধামাকাদার ঘোষণা দিচ্ছেন যে গত 24 ঘন্টায় যা ঘটলো তা জিওপলিটিক্সের ইতিহাসে বিরল। দীর্ঘ নীরবতা ভেঙে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যা বললেন তাতে পর্যন্ত কেঁপে উঠেছে। আমি আগেও বলেছি যে শুধুমাত্র একটা জীবন্ত লাশ ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তখনই উচিত ছিল রাষ্ট্রপতি সহ সবাইকে বাদ দিয়ে একেবারে বিপ্লবী সরকার ক্ষমতায় নেওয়া। যে বাহিনীর দাপটে একসময় বাঘে মহিষে একঘাটে জল খেত, সেই গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাই এখন বন্দী। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির মধ্যে তমতমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেখতে পারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর বিএনপিও খেপে গিয়েছে, অন্যদিকে আজকে দেশের মধ্যে একটা নতুন পরিস্থিতি হয়, বিএনপি দলের উপর সবাই অ্যাকশন নিতে শুরু করেছে। বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকেই সারা দেশের মধ্যে অনেক ছাঁদাবাজি, অনেক দুর্ঘটনা, অনেক ঘটনায় কিন্তু হচ্ছে। সেই ঘটনার জন্য দেশের প্রত্যেকটা জনগণ বলতেছে বিএনপি সরকার দেশ চালাতে পারছে না। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির উপর যে বিএনপি অ্যাকশন নেয়, অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে নতুন যে একটা পরিস্থিতি তৈরি হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। যে বাহিনীর দাপটে একসময় বাঘে মহিষে একঘাটে জল খেত, সেই গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাই এখন বন্দী। প্রথমে সাবেক 3 স্টার জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, আর এবার গ্রেপ্তার হলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। 2 দশক আগের 1/11 থেকে শুরু করে 2012 সালের আলোচিত ইলিয়াস আলী গুম, সবকিছুর নৈপথ্যে থাকা মাস্টারমাইন্ডের জেলে ভরছেন বর্তমান বিএনপি সরকার। এটি কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি পর্দার আড়ালে থাকা বহু বছরের কান্নার বিচার? কেন এখন কাঁপছে সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তারা? 2011 থেকে 2013 সাল, এই সময়টা ছিল বাংলাদেশের রাজনীতির এক ক্রান্তিকাল। আর সেই সময়ে ডিজিএফআইয়ের প্রধান ছিলেন শেখ মামুন খালেদ। তার বিরুদ্ধে অভিযোগ পাহাড়, আজ থেকে নয়, দীর্ঘদিনের। কিন্তু ক্ষমতার দাপটে সেই অভিযোগগুলো ধামাচাপা পড়েছিল। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইকে তিনি রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করেছিলেন। জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শত কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে দেশ বিদেশে বিপুল সম্পদ অর্জন থেকে শুরু করে কি নেই সেই তালিকায়। কিন্তু সবচেয়ে ভয়ানক অভিযোগটি হলো জঙ্গি নাটক সাজিয়ে বিরোধী মত দমনের ব্লুপ্রিন্ট। 2012 সালের 17 এপ্রিল বনানীর রাস্তা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপির নেতা এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে 1 দশকেরও বেশি সময়, কিন্তু তার আর কোনো হদিস মেলেনি। বিএনপি শুরু থেকেই আঙুল তুলেছিল ডিজিএফআইয়ের দিকে। সেই সময় সংস্থাটির প্রধান ছিলেন এই মামুন খালেদ। বিশ্লেষকরা বলছে ইলিয়াস আলী গুম ছিল বাংলাদেশের রাজনীতিতে জোরপূর্বক গুমের সংস্কৃতির এক ভয়াবহ টার্নিং পয়েন্ট। মামুন খালেদ গ্রেপ্তার হবার পর এখন জনমতে প্রশ্ন, তবে কি অবশেষে বের হয়ে আসবে ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ মানুষের শেষ পরিণতি? মামুন খালেদের গ্রেপ্তারের ঠিক 2 দিন আগে ধরা পড়েছেন আরেক দাপুটে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। 2007 থেকে 2008 সালের 1/11 সরকারের সময় তার নাম শুনলেই প্রভাবশালী রাজনীতিবিদদেরও বুক কাঁপত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তারের পর তার উপর অমানসিক নির্যাতন অভিযোগ রয়েছে। তার প্রধান রূপকার ধরা হয় এই মাসুদ উদ্দিন চৌধুরীকে। তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার সেই ভয়াবহ স্মৃতি আজও বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। মাসুদের গ্রেপ্তার যেন সেই অপমানের এক দীর্ঘমেয়াদী প্রতিশোধের শুরু। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ক্ষমতার মোহে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, সময় তাদের রেহাই দেবে না। বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য স্পষ্ট। তারা প্রমাণ করতে চায় যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তিনি জেনারেল হোক কিংবা প্রভাবশালী কোনো গোয়েন্দা কর্মকর্তা। কালকে বঙ্গভবনে গিয়েছিলাম, একটু আমার নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করি। তারও কিছুদিন আগে, বেশ 7-8 মাস আগে একবার গিয়েছিলাম বঙ্গভবনে, রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছিল। তখন একটা বঙ্গভবনকে আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার ভবন, আর একেবারে অন্যরকম চিত্র দেখলাম 26শে মার্চ বঙ্গভবনে, যে রাষ্ট্রপতির আয়োজিত যে সম্বর্ধনা সভা, বিশাল মাঠে শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে, সবাই বিশিষ্টজন, পুরো মানে আলোর ছটা বঙ্গভবনে। তো যদিও একটা অনুষ্ঠান, কিন্তু এইরকম 26শে মার্চ তো গত বছরও ছিল। তখন ক্ষমতায় ছিল কে? তখন ক্ষমতায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই 26শে মার্চে কোনো অনুষ্ঠান হয়নি। আমি আগেও বলেছি যে মানে শুধুমাত্র একটা জীবন্ত লাশ ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখানে দেখেন একটা অন্যায় কাজ, গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানটাকে সত্যি যদি এটা একটা বিপ্লবী অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে তখনই উচিত ছিল রাষ্ট্রপতি সহ সবাইকে বাদ দিয়ে একেবারে বিপ্লবী সরকার ক্ষমতায় নেওয়া। কিন্তু তখন কিন্তু বলা হলো যে না, সংবিধান আছে, কারণ রাষ্ট্রপতি পালিয়ে যাননি। রাষ্ট্রপতি তার পদে থাকা মানে সংবিধান আছে। সুতরাং শেখ হাসিনার সরকার পালিয়ে গেলেও, পার্লামেন্ট বিলুপ্ত হলেও সংবিধান ফাংশন করতেছে। তো তার আওতায় সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ পড়ালেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ এবং সবাই কিন্তু শপথ নিলেন। হঠাৎ করে এখন কি হলো? এখন তাদের মনে হচ্ছে যে না, এই রাষ্ট্রপতিকে রাখা যাবে না, এই রাষ্ট্রপতি শেখ হাসিনার দোষর। এই কথা বলে এনসিপি তো দেখলাম যে বলছে যে রাষ্ট্রপতির সম্বর্ধনা অনুষ্ঠান তারা বর্জন করলো। এখন এনসিপি কি করলো না করলো কিছু আসে যায় না। জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু আমি কালকে জামাতে কোনো নেতাকে দেখলাম। বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী এসেছেন বঙ্গভবনে, তিনি সম্বর্ধনা সবাই যাননি, কিন্তু বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। কালকেই দেখেন একদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান 3বার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখোমুখি হলেন। একটা হলো জাতীয় স্মৃতিসৌধে ভোরবেলায়, পরে কুচকাওয়াজে, সেটাও কিন্তু প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে বঙ্গভবন। একদিনে 3বার দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করলেন সাংবিধানিকভাবে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, এবং তাকে তিনি মান্য করছেন। কিন্তু তারেক রহমান কি মনে করেন যে শাহাবুদ্দিন বিএনপির লোক? নিশ্চয়ই না। তিনি মনে করেন তিনি হচ্ছেন সাংবিধানিক একজন রাষ্ট্রপতি, তিনি যে দলেরই হোক না কেন। ওই পদে যদি বিএনপির কেউ রাষ্ট্রপতি থাকতেন, আজকে কিন্তু তার সঙ্গে ওই 3বার দেখা হতো। আজকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বলে তিনি দেখাই করবেন না, মানে তাকে অপসারণ করবেন, এই মনোবৃত্তি কিন্তু নেই। আর দেখেন, যে ব্যক্তিটা তাকে এত অবহেলা করলো, তুচ্ছ জ্ঞান করলো, তার কাছে শপথ নিয়েও এক ধরনের শপথ ভঙ্গ করলেন যে তিনি কোন রকম রাষ্ট্রীয় আচার মানেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে সাক্ষাৎ করা, বঙ্গভবনে যাওয়া, টাইম টু টাইম তাকে আমন্ত্রণ জানানো অথবা তার কাছে আমন্ত্রিত হয়ে যাওয়া, কোনো কাজটাই তিনি করলেন না, একবারে বয়কট। শুধু তাই না, শাহাবুদ্দিন বলেছেন যে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি 2টা আমন্ত্রণ থাকা সত্ত্বেও। তাকে এমনকি ঈদের দিনে ঈদগাতে তিনি নামাজও পড়তে পারেননি। সেই ঈদগাতে তিনি এসেছেন এবং তারেক রহমানের পাশে তিনি চেয়ারে বসা ছিলেন, টুলে একটা, তারেক রহমান মাটিতে বসে নামাজ পড়েছেন, কোলাকুলি করেছেন। তারেক রহমানের দিক থেকে কোনো আপত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে কি আপত্তি ছিল? তিনি কি ওই এনসিপির হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ ইসলামদের মতন মনে করেন যে তাকে অপসারণ করা দরকার, তাকে উচ্ছেদ করা দরকার, তাকে সংসদের মাধ্যমে অভিশংসন করা দরকার? জরুরি পরিস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন কি করেছে শুনলে অবাক হবেন যে এরা কতটা খারাপ। এদের মন মানসিকতারা, এরা দেশকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না, একদম নিচু শ্রেণীর। দর্শক, মন্ত্রীরা এই ঘটনার সাথে জড়িত, সব রহস্য জানাজানি হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন, খুব সিম্পল হিসাব। এই হিসাব এতদিন আমরা মিলাতে পারিনি, কিন্তু এখন মিলে যাচ্ছে। যেখানে মন্ত্রীরা বারবার বলছে যে না, জ্বালানি সরবরাহ আছে, জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু বাস্তবে আমরা দেখি জ্বালানি নাই, জ্বালানির সংকট, তেল পাওয়া যায় না। পেট্রোল পাম্পগুলোতে সাইনবোর্ড টানানো যে ডিজেল, অকটেন, কোনো কিছুই নাই। মানুষ ফিরে যায় এদিক থেকে এদিক, বিশেষ করে যারা উবার পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করে, তারা এদিক ওদিক ছুটছে, তাদের কান্না। কি করবে? কেউ মোটরসাইকেল বিক্রি করে সাইকেল চালানোর কথা বলছে। এক ভয়াবহ পরিস্থিতি। এটাকে জরুরি পরিস্থিতি বলা যায়। জরুরি পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান নিজে জরুরি মিটিংও করেছেন যে জ্বালানি সংকট কিভাবে মোকাবিলা করা যায়।
কিন্তু একটা সিম্পল হিসাব, সরকারের মন্ত্রীরা যা বলছে এটা কি একদম মিথ্যা না মিথ্যা না? আসিফ মাহমুদের একটা বক্তব্যে এর জটলা খুলেছে বা রহস্য জানাজানি হয়ে গেছে। এটা অনেকেই জানতেন না বা আমরাও অনেকে জানতাম না। সরকারের 3 মন্ত্রী যেটা বলেছেন, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা বলছেন জ্বালানি আছে, কেন থাকবে না, পর্যাপ্ত মজুদ আছে, কোনো সমস্যা নেই, সব আছে। এখন তারা যা বলছেন সরকারের তথ্য মতে যে মজুদ আছে ওইটা দেখে বলছেন যে আছে তো, এবং আসলে যে আছে জ্বালানি তার প্রমাণ আসিফ মাহমুদের একটা বক্তব্য। সাবেক মন্ত্রী আসিফ মাহমুদ কিন্তু সাবেক প্রভাবশালী মন্ত্রী, কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছেন, ওই উপদেষ্টা মন্ত্রী একই কথা। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, মানে সরকারের ক্রয় কমিটিতে ছিলেন। সরকারের একটা ক্রয় কমিটি থাকে, যে কমিটিতে সব মন্ত্রী থাকে না, গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকে। যেমন গত বিএনপি সরকারের আমলে, বিএনপি জামাত জোট সরকার আমলে জামাতের মন্ত্রীরা মাওলানা মতিউর রহমান নিজামী কিন্তু ক্রয় কমিটিতে ছিলেন, এবং ক্রয় কমিটিতে থাকার এই সুযোগ কাজে লাগিয়ে তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তার নিজের মন্ত্রণালয় সম্পর্কিত তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যায়নি। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি দেশে সাধারণত অন্তত 2 মাসের তেল মজুদ থাকে। সেখানে হরমুজ প্রণালী বন্ধের মাত্র 1 মাসের মাথায় দেশে তেল সংকট হওয়ার কথা না। এর মানে 2 মাসের তেল মজুদ থাকে, যেটা বলে না, যেটা সাপ্লাই দেয় না, কারণ অতি জরুরি প্রয়োজন বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো একটা কিছু করতে পারে, আর দেশ সচল রাখতে হলে জ্বালানি রাখবেই। এ কারণে জনগণকে না বলে হলেও 2 মাসের তেল মজুদ রাখে। তবে বাহ্যিকভাবে আমাদের কাছে তথ্য 2 সপ্তাহের খবর আমরা জানতাম যে 2 সপ্তাহের মজুদ আছে বা থাকে নর্মালি, কারণ বাংলাদেশে মজুদ করার প্রযুক্তিরও যথেষ্ট অভাব আছে, বেশি মজুদ রাখা যায় না, ডিপো বেশি একটা নাই, যার ফলে বেশি দিনের মজুদ থাকে না। যাই হোক, আমরা 2 সপ্তাহ জানতাম, এখন সেটা 2 মাস বলছেন সাবেক মন্ত্রী। দর্শক, অবশেষে প্রফেসর ইউনূস সরকারের গোমর পুরোপুরি ফাঁস করে দিলেন তারই উপদেষ্টা, তারই শিষ্য, তারই ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি রাজনৈতিক দলের এখন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা। তিনি যে ভয়াবহ বার্তাটা দিয়েছেন, যে আলোচনাটা প্রফেসর ইউনূস সরকারের আমলে 1.5 বছর ধরে চলেছে, কিন্তু যে আলোচনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে বারবার, সেটা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে এখানে বসিয়েছেন, এই আলোচনা চলছিল। আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সমস্ত কিছু করেছে, এবং সেই মেটিকুলাস প্ল্যানটা প্রফেসর ইউনূস এবং আমেরিকার ডিপ স্টেট থেকেই হয়েছে, এরকম কথাবার্তা আলোচনা চলছিল। কিন্তু তার মানে সত্যতা নিরূপণ করতে আমরা হিমশিম খাচ্ছিলাম। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বলেই দিলেন যে প্রফেসর ইউনূসকে আমেরিকার ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ তাদের যে সরকার, সেই সরকারকে অন্তত 5 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল। আমরা এরকম তথ্য তো জানি, শুনছিলাম যে প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নেন তখন তিনি শর্তই দিয়েছিলেন অন্তত 5 থেকে 7 বছর তাকে সময় দিতে হবে এই দেশটাকে মানে বর্বর থেকে সভ্যতায় আনার ক্ষেত্রে। যদিও খুব কম সময়ে তিনি বর্বর থেকে সভ্যতায় এনেছিলেন, এবং সভ্যতায় এনে বাংলাদেশকে মবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। চলুন একটু জেনে দেখি আমেরিকার ডিপ স্টেট কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে 2029 সাল থেকে মেটিকুলাস ডিজাইন করে রাখতে চেয়েছিল, কেন তারা ব্যর্থ হলো, কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমেরিকার ডিপ স্টেটের মেটিকুলাস আলোচনায় যাওয়ার আগে একটি ব্যাপার বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরই একটি উদ্যোগ ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা, ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই শিরোনামে একটি নতুন চ্যানেল যাত্রা শুরু করেছে মহান স্বাধীনতা দিবস থেকে। আপনারা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে, এই টিমকে সাপোর্ট করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন, যেন তারা অনুপ্রেরণা পায়, যেন সমাজে একটা মেসেজ যায়, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অসহায় মানুষকে এক মুঠো খাবার দিয়ে সহযোগিতা করে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমেরিকার ডিপ স্টেটের কথা। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে মেটিকুলাস ডিজাইনে বসিয়েছিল, এবং মেটিকুলাস ডিজাইনে অন্তত 2029 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল। এই গোমর ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিভাবে, কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে অন্তর্বর্তী সরকারকে 2029 পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ডিপ স্টেট। আসিফ বলা হচ্ছে যে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গোমরটা ফাঁস করলেন বটে, কিন্তু নিজেদের পক্ষে মানে সাফাই গিয়ে গোমরটাকে এমনভাবে উপস্থাপন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখি যে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।